তীব্রর বুকের ওপরে ঢলে পড়া হৃদিকে বুকের মাঝে চেপে ধরতেই হাতে লাগলো চিপচিপা ভেজা তরল জাতীয় কিছু। তীব্র হাতটা সামনে আনতেই আবছা আলোয় রক্ত চিনতে ভুল হলো না তীব্রর। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক থেমে গেলেও পরক্ষণেই হৃদিকে কোলে তুলে নিল তীব্র। অদ্ভুত, তার শরীর ভারী লাগছে, নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে, কষ্ট হচ্ছে দম নিতে। 48 কেজি শরীরটা কোলে নিতেই মনে হচ্ছে দম ফুরিয়ে আসছে তীব্রর। যেখানে তার মতো বডি বিল্ডার 80 কেজির মানুষ ওঠানোর ক্ষমতা রাখে। বর্তমানে ঘড়িতে বাজে রাত 2:30। তীব্র নিবাসের খোলা ব্যালকনিতে বসে আছে তীব্র। দৃষ্টি তার সামনে চৌধুরী মহলের একটা নির্দিষ্ট রুমের বারান্দার দিকে। সেখানে থেকে মৃদু আলো দেখা যাচ্ছে। তীব্র এক ধ্যানে অনেকক্ষণ ধরে সেদিকে তাকিয়ে অনেক চিন্তা ভাবনার পর্যায় শেষ করে চুপচাপ বসা থেকে উঠে দাঁড়ালো। দুহাত পকেটে রেখে টেবিল থেকে ফোনটা নিয়ে ডায়াল করলো কোনো নাম্বারে। রিসিভ হতেই তীব্র খুব ঠান্ডা কণ্ঠে বলল, আজ পার্টির ফুল ভিডিও ফুটেজ চাই আমার, রাইট নাও। কথাটুকু শেষ করেই ফোনটা কেটে তীব্র শান্ত দৃষ্টিতে তাকালো সেই ব্যালকনির দিকে। চোখ বন্ধ করতেই কানে বাজতে লাগলো হৃদির বলা কথা, রাক্ষস মশাই মারবেন না প্লিজ, ওরা আজ আমার অনেক মেরেছে, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আর মারবেন না। তীব্র চট করে চোখ খুলে দ্রুত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। লাবিব ঘুমে কিছুটা আবচ্ছন্ন হয়ে আছে, কিন্তু বসকে আসতে দেখে গাড়ির দিকে এগিয়ে গেল। মাঝে মাঝে মনে হয় এই বস তাকে হুটহাট কার্যক্রমেই মেরে ফেলবে একদিন। এই যে কথা নেই বার্তা নেই, ফোন করেই বলল ভিডিও ফুটেজ চাই। ভাগ্যিস তার কাছে আজকের রেকর্ডিং ছিল, না হয় এত রাতে আবার দৌড়াদৌড়ি করা লাগতো। তীব্রকে সে রোবট ভাবলেও লাবিব তো আর রোবট না, তার তো ঘুমের প্রয়োজন। সে তো আর বসের মতো না, রাতেও না ঘুমিয়ে ল্যাপটপের সামনে বসে থাকবে, আবার সকালে দিব্যি তার কার্যক্রম চলতে থাকবে। মাঝে মাঝে মনে হয় বসের মন নাই তো নাই, এখন আবার ক্লান্তিও দেখছে নাই। পারে কিভাবে বাপরে! তীব্রর সাথে না থাকলে লাবিব কখনো বুঝতো না এমন মানুষও দুনিয়ায় আছে, যার রাগ ঠিক এমন যেন ঠান্ডা মাথায় খুন করে পুলিশকে সেই খুনের আলাদা বিবরণ দেয়, যেন সে কিছুই করেনি, নিতান্তই সাধুপুরুষ। চেহারায় বিন্দুমাত্র সন্দেহ নেই সে এমন কিছু করতে পারে। আর যখন আর কি বোম ফাটার রাগ হয়, তখন ফুঁসতে ফুঁসতে একে একে সব ভাঙচুর করে। লাবিব এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। লাবিবের তীব্রকে নিয়ে ভাবনার মাঝেই তীব্র গাড়ির দিকে না গিয়ে নিশ্চল পায়ে হেঁটে গেল চৌধুরী বাড়ির দিকে। লাবিব হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র কি ঘুমের ঘোরে হাঁটছে নাকি? চৌধুরী বাড়ির দিকে যাচ্ছে কেন? এদিকে তীব্র চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করে এদিক ওদিক না তাকিয়ে সোজাসুজি হেঁটে এলো হৃদির রুমের সামনে। অনুমতিবিহীন রুমে ঢুকতেই চোখ গেল বিছানায় শায়িত হৃদির দিকে। হাতে পায়ে ব্যান্ডেজ করা হৃদিকে দেখে এগিয়ে গেল সেদিকে। কপালে সাদা ব্যান্ডেজের জড়ানো শ্যামরাঙ্গা মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তীব্র এমন গভীর মনোযোগ দিয়ে হৃদিকে দেখছে, মনে হচ্ছে যেন হৃদির প্রতিটি নিঃশ্বাস গুনছে। হৃদির নিস্তব্ধ প্রতিটি নিঃশ্বাসের নড়াচড়া যেন তীব্রর খড়খড়ে হৃদয় শীতল করছে। আর সেই শীতলতা অনুভব করে হয়তো আরও কিছুক্ষণ এই শীতল মুহূর্তটা অনুভব করতে চাইল তীব্র। তাই তো নড়চড়বিহীন এক ধ্যানে তাকিয়ে দেখতে লাগলো মায়াবী মুখটা। এই মেয়েটাই নাকি আজ তাকে নিচ থেকে এসে জড়িয়ে ধরেছে ভেবেই ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল তীব্রর। ইস, কি মারাত্মক নজর করা হাসি তীব্রর! এই হাসি দেখলে মেয়েরা তার প্রতি আকর্ষিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এদিকে লাবিব ঘুম ঘুম চোখে গাড়িতে এসে বসেছে। এই বসের মনোভাব বোঝা তার কাম্য নয়। কখন কি করতে চায় আল্লাহ জানে। আজব এক কনফিউজড মানুষ বানাইছে আল্লাহ। লাবিব এর ঘুম আসছে, তাই এসে গাড়িতে বসেছে। ঘুমে এখনও তার চোখ নিভু নিভু করছে। কয়েক মিনিট পর পর হাই তুলছে। একটু পর নিভু নিভু চোখে সামনে কিছু দেখতেই ঘুম উবে গেল লাবিবের। চট করেই উঠতে গিয়ে মাথাটা ঠাস করে লাগলো গাড়ির সাথে। উত্তেজনায় খেয়াল নেই সে কোথায়। গাড়ি থেকে নেমে শকিং মুখে তাজ্জব হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তীব্র লাবিবকে হাঁ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, গাড়ির দরজা খোল। লাবিব হকচকিয়ে তাকালো তীব্রর দিকে, অবুঝ হয়ে বলল, জি। তীব্র বিরক্ত হয়ে বলল, গাড়ির দরজা খোল, ইডিয়েট।
লাবিব হকচকিয়ে গাড়ির দরজা খুলতেই তীব্র গিয়ে বসল পিছনে। বিশালদেহী পুরুষের কোলে গুটিয়ে থাকা ঘুমন্ত হৃদির দিকে তাকিয়ে চরম অবাক হয়ে তাকালো লাবিব। মনে পড়ল প্রথম দিনের সেই দৃশ্য। ঘৃণিত বস্তুর মতো ছুঁড়ে ফেলে রেখেছিল এই মেয়েটাকেই। হৃদির বিধ্বস্ত অবস্থা দেখেও যার মনে এতটুকু মায়া হয়নি, তাকেই এখন খুব যত্নে নিজের কোলে আগলে রেখেছে তীব্র। এই দৃশ্য এই জীবনে দেখবে কখনো আশা করেনি। বসের এমন পরিবর্তন তাকে ভাবাচ্ছে। বস কি করতে চাইছে? ঠান্ডা মাথায় হুট করেই যে জীবন নিয়ে নেয়, সে এখন কি ঠান্ডা মাথায় হৃদিকে শেষ করতে চাইছে? মাঝে মাঝে তীব্রকে তার সাইকো কিলার টাইপ লাগে। তবে কি এই নিরীহ মেয়েটাকে মারবে? এত ছোট্ট মায়াবী একটা মেয়ে। তীব্র কি করতে চাইছে? তীব্র লাবিবকে এভাবে তাকাতে দেখে আবারও বিরক্তি কণ্ঠে বলে, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য কি আলাদা নিমন্ত্রণ করতে হবে তোকে? লাবিব তবুও গাড়ি স্টার্ট না দিয়ে সাহস করে শুকনো ঢোক গিলে বলল, বস, ভাবিকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আজ যা হলো তাতে অসুস্থ মানুষ মেরে কি আর মজা, তাই না? ছেড়ে দিন বস, সুস্থ হলে তখন মেরে দিয়েন। অসুস্থ অবস্থায় আপনি তো কাউকে মারেন না বস। তীব্র শীতল কণ্ঠে অবুঝ গলায় বলল। মারবো কেন? একটাই বউ আমার। লাবিব তীব্রর এমন শীতল কথা না বুঝে চমকে উঠে ড্যাব ড্যাব করে চাইল তীব্রর দিকে। তীব্র এবার কিছুটা রাগী গলায় বলল, আর একটা প্রশ্ন করবি তো? তো শেষ পর্যন্ত যেতেই লাবিব গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। হৃদির জন্য তার বিশাল মায়া হচ্ছে। ছোট্ট আদুরে বাচ্চা লাগে তার হৃদিকে। হৃদির সমবয়সী লাবিবের একটা বোন আছে। আজ বসের মতিগতি তার ঠিক লাগছে না। রাগ কখন করে, শান্ত কখন থাকে, বোঝা মুশকিল। এখনও বসের মতিগতি বুঝতে পারছে না সে। বস কি করতে চাইছে? বাচ্চা মেয়েটাকে মেরে ফেলবেন নাকি? বেচারি এমনিতেই ভয় পায় ওনাকে। এক মিনিট। বস তো ডিভোর্সের সব কাগজও জমা দিয়ে দিয়েছে, আর তো কোনো ভুল করেনি। তাহলে বস কি করতে চাইছে পিচ্চি মেয়েটার সাথে? আল্লাহ তুমি রক্ষা করো আজ। লাবিব হৃদির জন্য মনে মনে দোয়া পড়ে নিল। বলা তো যায় না তীব্রর মনোভাব। এদিকে তীব্র লাবিবকে এমন উসখুস করতে দেখে বলল, কি বলেছে হয়তো বলছিস নে। একটাই বউ আমার। রাস্তা দেখে ভালোভাবে গাড়ি চালা। আবারও বলছে রাস্তা খারাপ, দেখে গাড়ি চালা। এদিকে লাবিব তীব্রর কথায় জ্ঞান হারাতে হারায়নি। তীব্র কি ভূতে ধরেছে নাকি? দুবার উচ্চারণ করলো সে, আমার বউ। লাবিবের মাথা ঘুরতে লাগলো। এই বসের হলোটা কি? লাবিবের অবস্থা দেখেও সেদিকে কোনো ধ্যান নেই তীব্রর। তীব্র কথাটা শেষ করে সোজা তাকালো তার বুকে ঘুমন্ত শ্যামরানির দিকে। এক হাতে তার বুকের মাঝে শার্ট ধরে ঠিক বুক বরাবর মাথা রেখে তীব্রর কোলে নিশ্চুপ হয়ে ঘুমাচ্ছে। অথচ জেগে থাকলে তীব্র নাম শুনলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রাতে দেখেছিল তার উপস্থিতিতে হৃদির কম্পিত শরীর। মাথা থুতনিতে ঠেকিয়ে রেখে শরীরটা মৃদু কাঁপছিল। তখন ইচ্ছে করছিল টেনে দুটো থাপ্পড় বসাতে। সে কি বাঘ নাকি ভাল্লুক? আজব। এত ভয় পাওয়ার কি আছে? অন্যরা তীব্রকে ভয় পেলে তার ভালো লাগে ঠিক, কিন্তু এই মেয়েটা তাকে ভয় পেলে তার রাগ হয়। অদ্ভুত। হৃদি তার ঘুম ভাঙল কারো আর্তনাদ শুনে। হুট করেই এমন বিকট শব্দে ঘুম উবে যায় হৃদির। পিটপিট করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় দেখে ভয়ে শিউরে উঠল। ও তো চৌধুরী বাড়িতে ছিল। হৃদির নিয়া আর শোয়েবের করা সকল ঘটনা মনে পড়তেই হৃদির পিলে চমকে ওঠে। নিজের গায়ে অন্য পোশাক দেখে ভয়ে আরও গুটিয়ে বসল। চোখে এসে জমা বাঁধল অশ্রুকণা। তার মনে আছে সে নিভু নিভু চোখে ওই রাক্ষসের দিকে এগিয়ে গিয়েছিল। কেন যেন তখন ওই রাক্ষসকে নিরাপদ মনে হয়েছিল। তবে কি সেই রাক্ষস তাকে না বাঁচিয়ে এদের হাতে তুলে দিয়েছে? কথাটা ভেবেই ডুকরে কেঁদে উঠল হৃদি। ভয় হচ্ছে তার, ভীষণ ভয় হচ্ছে। সবশেষে এই সম্মানটুকুই নিয়েই তো সে বেঁচে আছে। হৃদির হুট করেই মনে হলো তাকে বাঁচতে হবে, এখান থেকে পালাতে হবে। হৃদি মনোবল শক্ত করে দুর্বল শরীর নিয়ে দু কদম এগিয়ে যেতেই আবারও ভেসে এলো সেই চিৎকার। হৃদি চমকালো ভয়ে, কেঁপে উঠল তার দুর্বল শরীর। তবুও ছেঁচড়িয়ে কয়েক কদম যেতেই পায়ের ব্যথায় কুকিয়ে উঠল হৃদি। পায়ে বেশি জোর দেওয়ায় পায়ের ক্ষত থেকে রক্ত গড়াতে লাগলো। হৃদি পা চেপে ধরে বসে পড়ল। বারবার দোয়া করতে লাগলো আল্লাহর কাছে। হঠাৎই কারো পদধ্বনি শুনতে পেয়ে ভয় আরও গাঢ় হলো হৃদির। ভয় আর ব্যথায় কুকড়ে গেল আরও।
তীব্র কিছুটা চিন্তিত মুখে হৃদিকে রাখা কক্ষের দিকে এগিয়ে গেল। পিছে পিছে লাবিবও আসছে, তবে চোখ মুখে অবকাতার ছড়াছড়ি, যেন অবিশ্বাস কিছু ঘটেছে তার সাথে। তীব্র চিন্তিত মুখ দেখে মূলত তার চিন্তিত হওয়ার কথা, কিন্তু লাবিব তীব্র চিন্তিত মুখ দেখে মুচকি হাসছে। সে কখনো ভাবেনি তীব্রকে সে চিন্তিত মুখে দেখবে। না না, কারো সামনে যাওয়া নিয়ে চিন্তিত মুখে দেখতে হবে? বাপরে বাপ, একেই হয়তো বলে পাওয়ার অফ ওমেন। লাবিবের ভাবনার মাঝেই তীব্র দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। লাবিব এতই ভাবনায় বিভোর যে তীব্র যে থেমে গেছে এটা মূলত বুঝতে পারেনি। ফলস্বরূপ তীব্রর পিঠে ধাক্কা খেতেই লাবিব হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র বিরক্ত হয়ে বলল, চোখ কোথায় রাখিস? লাবিব আমতা আমতা করে বলে, সরি বস। তীব্র ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। একটা মেয়ের সামনে যেতে তাকে এত ভাবা লাগছে, এসব ভাবা যায়? তীব্র রুমের দরজা খুলে এক পা ভেতরে রাখতেই হুট করেই মোটা কিছু তার বুকের পাশে আঘাত করে, সম্ভবত ফুলদানি। পরের বার আঘাত করার আগেই তীব্র হাত পেঁচিয়ে উল্টো ঘুরিয়ে অন্য হাতে কোমর পেঁচিয়ে ধরে আবারও নিজের দিকে ঘুরিয়ে আনতেই নজরে এলো হৃদির ভয়ার্ত রাগী দৃষ্টি। আর হৃদির দৃষ্টি পড়ল তীব্র শান্ত নীলাভ চোখ জোড়ায়। সে থমকালো, ভয় ভুলে অবাক হয়ে দেখতে লাগলো সুন্দর পুরুষটাকে। যদিও সে জানে না মানুষটা কে, সে শুধু আটকে গেছে সুন্দর পুরুষের নীলাভ চোখ জোড়ায়। তীব্রর দৃষ্টি শান্ত, হৃদির ভয়ার্ত রাগী দৃষ্টি থেমে এখন চোখে শুধু বিস্ময়। না আছে ভয়, না আছে রাগ বা অন্য কিছু। হৃদি অবাক হয়ে দেখছে তীব্রর নীলাভ চোখ জোড়া। আগে কখনো এমন নীল চোখ সে দেখেনি। এত সুন্দর, এত সুন্দর। ধবধবে সাদা দাগহীন মুখটা খুবই অ্যাট্রাকটিভ। জোড়া ভ্রু, সরু নাক, মেয়েদের মতো ঘন সুন্দর পাপড়ি। সবচেয়ে অবাক হলো তীব্রর গোলাপি ঠোঁট দেখে। কে এই মানুষটি? এটা হৃদি না জানলেও তার রূপে মুগ্ধ হলো হৃদি। তবে কারো সাথে তো মিল খুঁজে পেল এই চেহারার, কিন্তু কার? হৃদির ভাবনার মাঝেই তীব্রর গোলাপি ঠোঁট জোড়া নড়ে চড়ে কথা বলল, আই সোয়ার, এবার যদি জ্ঞান হারাবেন তো। এই কণ্ঠ, এই কণ্ঠ! হৃদি তার কণ্ঠ চিনতে ভুল হলো না। এতক্ষণে হৃদির চোখে মুগ্ধতা দেখলেও মুহূর্তেই তা রূপ নিল আতঙ্কে। হৃদির চোখে আতঙ্ক দেখে তীব্রর হাতের বাঁধন একটু দৃঢ় হলো। তীব্র অনুভব করলো হৃদির কম্পন। মুহূর্তের মধ্যেই তীব্র শান্ত দৃষ্টির বদল ঘটল। চোখে মুখে ফুটে উঠল রাগের আভাস। হাই শুনুন, খবরদার আপনি সেন্সলেস হবেন না। সেন্সলেস হলে নর্দমে ফেলে রেখে আসবো। আপনার সেন্সলেস হওয়াটা আমার পছন্দ না। তীব্রর এত ভালো কথা হৃদির হজম হলো না। ঠিক সেদিন রাতের মতো তীব্র কথাগুলো শুনে হৃদির কম্পন বাড়ল কয়েক গুণ। হৃদি তীব্র ভয়ে ততস্থ হয়ে কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। অতিরিক্ত ভয়, তীব্র নামক আতঙ্ক আর শারীরিক দুর্বলতা মিলিয়ে আবারও জ্ঞান হারালো হৃদিতা। তীব্রর মেজাজ বিগড়ে গেল। রাগে এক ধাক্কায় হৃদি তার জ্ঞানহীন শরীরটা ফেলে দিল তুলতুলে বিছানায়। সাদা শার্ট ভেদ করে আসা রক্তকণা তখন তীব্রর বুকের একপাশে থেকে ঝরতে থাকল। তীব্রর সেদিকে খেয়াল নাই। তীব্র রাগান্বিত চোখজোড়া তখন হৃদির জ্ঞানহীন শরীরের দিকে। তবে চোখজোড়া আটকে গেল হৃদির পায়ের কাছে সাদা সালোয়ার ভেদ করে আসা রক্তকণার দিকে। তীব্র যতটা রাগান্বিত ছিল, এখন রক্ত দেখে আরও রেগে গেল। এই মেয়েকে পারলে সে এক্ষুনি কাঁচা চিবিয়েই খেয়ে ফেলত। এত কেয়ারলেস এই মেয়ে। তীব্র হন্তদন্ত পায়ে ফার্স্ট এইড বক্স নিয়ে হৃদির প্লাজো উঠিয়ে ব্যান্ডেজ করে দিল। জ্ঞানহীন শরীরটা তুলে নিল কোলে। মুখের দিকে তাকিয়ে কি যেন দেখল কিছুক্ষণ। এরপর রুম থেকে বের হতেই দেখল লাবিব বাইরে পায়চারি করছে। হৃদি তাকে জ্ঞানহীন দেখে লাবিব হকচকিয়ে তাকালো। বস, ভাবির কি এখনো জ্ঞান ফিরেনি? তীব্র কণ্ঠে একরাশ বিরক্তি ঢেলে বলল, আমাকে দেখে জ্ঞান হারিয়েছে। লাবিব চোখ বড় বড় করে আহাম্মকের মতো তাকালো, তবে কিছুই বলল না। কিছুদূর হেঁটে যেতেই লাবিব আবারও বলল, বস, ওদের কি করব? তীব্র হৃদিতার নিথর দেহটা আগলে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো শোয়েব আর নিয়ার দিকে। নিয়া কয়েকটা থাপ্পড়ে বেহুশ হয়ে পড়ে আছে, আর শোয়েবের দু হাতের তালুতে দুইটা চাকু গেঁথে দেওয়া হয়েছে। খুব দক্ষ হাতে করা কাজটি তীব্রর। সেই হাত থেকে রক্ত গড়িয়ে পুরো টেবিল লাল রঙে ছেয়ে আছে।
তীব্র হৃদিকে কোলে করে এগিয়ে আসলো। শোয়েব নিভু নিভু চোখে দেখতে পেল হৃদিকে তীব্রর কোলে। যদিও তার এই সময় আল্লাহর নাম নেওয়া উচিত, তবুও সে সব ভুলে গেল। ব্যথা ভুলে এখন তার দু চোখে বিস্ময়। হৃদি তীব্রর বুকে। তবে কি হৃদির জন্যই? হৃদি আর তীব্র চৌধুরী। ব্যথায় কাতর দেহটা এইটুকু ভেবে আতঙ্কিত হলো। তীব্র হৃদিকে কোলে করেই বসলো ওদের সামনের চেয়ারে। ছোট্ট বাচ্চাটির মতো বুকে চেপে ধরে রাখলো হৃদিকে। ততক্ষণে দুজন লোক নিয়ার জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছে। শোয়েব নিভু নিভু চোখে হৃদির দিকে তাকাতেই তীব্র হৃদির মুখটা নিজের বুকে চেপে ধরে আড়াল করে ঠান্ডা কণ্ঠে বলল, এদিকে তাকাস কেন? যতটুকু হায়াত আছে ওটাও থাকবে না। শোয়েব ভড়কে গেল, সাথে সাথে চোখ সরিয়ে নিথর হয়ে পড়ে রইল। তীব্র এবার তাকালো নিয়ার দিকে, বিরক্তকর কণ্ঠে বলল, মেয়ে মানুষ আমার কোনো গালেই পছন্দ না, তবে এটাকে আমার ভালো লাগে। দেখ কি সুন্দর করে বুকে মিশে আছে, আমার কলেজ একদম ঠান্ডা করে দিচ্ছে এইভাবে। কথাটা বলেই তীব্র মুখ নিচু করে বুকের ওপর ঘমন্ত মায়াবী পরীকে দেখে বলল, ইস কি মায়া। নিয়া তীব্রকে দেখে যেন আকাশ থেকে পড়ল। বিশ্বাস হলো না। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল হৃদিকে আদুরে বাচ্চার মতো কোলে তুলে বসে আছে তীব্র। তীব্র ফ্রেশ মুডে তাকালো নিয়ার অবিশ্বাস্য মুখের দিকে। খুব শান্ত আর স্বাভাবিক কণ্ঠে বলল, ও যে বললাম মেয়ে মানুষ আমার কোনো গালেই পছন্দ না, তবে এটারে কোনো মতো একটু পছন্দ হয়েছে। যেই আমার পছন্দ হয়েছে অমনি তোমরা এর দিকে বাম হাত বাড়িয়েছ কেন? বিষয়টা আমার একদম পছন্দ হয়নি। আর যেটা আমার পছন্দ না তার অস্তিত্ব আমি আমার আশেপাশে রাখি না। নিয়া চমকে ওঠে, ভয়ে আত্মা শুকিয়ে যায়। তীব্র আবারও বলল, সে যাই হোক, বউকে নিয়ে আসলাম তোদের দু চারটা থাপ্পড় মারার জন্য। এত খাতির যত্ন করলেও তোমরা আমার বউয়ের, কিন্তু এখন দেখছি এই বউ বরকে দেখিয়ে অজ্ঞান। কে আর মারবে? আমি হতাশ, তবে চিন্তা করো না, আমি আছি না। তীব্রর হেয়ালি করা দেখে নিয়ার জান যাই যাই অবস্থা। আকতি মিনতি করতে চাইল, কিন্তু ভয়ে মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আর চোখে একবার শোয়েবের দিকে তাকালো। রক্তে মাখামাখি হয়ে আছে শোয়েবের হাত, যা দেখে ভয়ে আরও মিয়ে গেল নিয়া। তীব্র হৃদিকে কোলে তুলে লাবিবকে বলল, এই দুটোর ব্যবস্থা করে ফিরবে, আমি বউকে নিয়ে বাসায় যাচ্ছি। লাবিব বাঁকা হাসল। ওকে বস। তীব্র বিরক্ত হয়ে বলল, আচ্ছা বালের জীবন, এটা বউ ভাগ্যে জুটলেও মাইরি বরকে দেখি জ্ঞান হারায়। লাবিব হক চকিয়ে তাকালো তীব্রর দিকে। বেচারা একদিনে যে তীব্রর আরো কত রূপ দেখবে। বউ বউ এতবার করছে যেন তীব্র বউ পাগল। আদৌ কি তাই, নাকি এসবের আড়ালে চলছে অন্য কোনো খেলা? চারদিকে তখন ফজরের আজান দিয়েছে। নাজমা চৌধুরী নামাজ আদায় করে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসেন। দোতলায় লম্বা করিডোর, কারো পায়ের শব্দে গলায় ঝুলিয়ে রাখা চশমা পরতে পরতে সামনে তাকিয়ে দেখল কেউ নাই। নাজমা চৌধুরী মনের ভুল ভেবে লম্বা করিডোর ধরে এগিয়ে গেল উদ্দেশ্য হৃদির রুম। রাতে পড়ে গিয়ে কি আঘাতটাই না পেয়েছিল মেয়েটা, ভাগ্যিস লাবিব দেখেছিল। রাতে যখন দাদি হৃদিকে নিজের আশেপাশে পেলেন না, তিনি ভাবলেন তীব্রকে দেখে হয়তো রুমে চলে গেছে। কিন্তু খানিক পর রুমে গিয়ে হৃদিকে না পেয়ে খুঁজতে নিচে নামতেই সোফায় রক্তাক্ত হৃদিকে দেখে অনেক ঘাবড়ে গিয়েছিলেন দাদি। পাশে দাঁড়ানোই ছিল লাবিব। সেই বলল হৃদি পড়ে গিয়ে আঘাত পেয়েছে আর জ্ঞান হারিয়েছে। শরীর থেকে অনেকটা রক্ত বের হয়েছে হৃদির। মেয়েটা যে কেন আমার সাথে সাথে থাকে না, জ্ঞান ফিরুক খালি, আচ্ছা মতো বকবো আজ। নাজমা চৌধুরী সাথে সাথে ডক্টরকে আসতে কল দেয়। নাজমা চৌধুরী নিজের মনে কথাগুলো ভেবে হৃদি রুমে ঢুকতেই বিচলিত হয়ে উঠলেন। হৃদি বিছানায় নেই। ওয়াশরুমে ঢুকে দেখলেন সেখানেও নেই, ব্যালকনিতেও নেই। কোথায় গেল মেয়েটা? নাজমা চৌধুরী হৃদির রুম থেকে বের হয়ে সামনে তাকাতেই তীব্র রুমের দরজা খোলা দেখে এগিয়ে গেল সেদিকে। তীব্র রুমের দরজা কখনো খোলা থাকে না। কৌতূহল বশত রুমে ঢুকতেই নজরে আসলো তীব্র। তীব্রকে দেখে নাজমা চৌধুরী তেমন একটা প্রশ্ন করলেন না। তীব্রকে প্রশ্ন করলেও আজকাল কোনো উত্তর পায় না। তবে রূপালীর সাথে বিয়ে নিয়ে কথা বলাটাও জরুরি। রূপালী তীব্রর জন্য অপেক্ষা করছে। মেয়েটার কথা ভেবেই দাদি সিদ্ধান্ত নিয়েছে তীব্রর সাথে কথা বলবেন। তবে এত সকাল সকাল তিনি তীব্রর সাথে কোনো তর্কে যেতে চাইছেন না। রূপালী বা বিয়ে নিয়ে কোনো আলোচনা করলেই তীব্র হয়তো নিশ্চুপ থাকবে, নয়তো ইগনোর করবে। দাদি তীব্রর বিশাল বড় মাস্টার বেডরুম কয়েক কদম এগিয়ে আসতেই থেমে যায়। তীব্র একটু ঝুঁকে যাওয়াই নজরে আসে হৃদিকে।
হৃদিকে তীব্রর সাথে দেখে থেমে গেছে মূলত। তীব্র হৃদির কপালে গাঢ় চুমু এঁকে উঠে দাঁড়ালো। সামনে ঘুরে নাজমা চৌধুরীর বিস্ফোরিত মুখটা দেখেও বিচলিত হলো না তীব্র, বরং খুব স্বাভাবিকভাবেই হৃদির গায়ে কম্বল মুড়িয়ে দিতে দিতে বলল, বউটার বয়সটা কম, সবেই 16 বছর 9 মাস। সমস্যা নেই, আমার এতেই চলবে। নাজমা চৌধুরী বিস্ময়ে হা হয়ে আছেন। ওনার বলার ভাষা হারিয়ে গেছে। সকাল সকাল তীব্রর দেওয়া চমক, তীব্রর আচরণ, তার ওপর ওর কথা। দাদি পুরাই স্তব্ধ হয়ে আছেন। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। উনি কি এক্ষুনি যা বলল, যা শুনল, তা কি সত্যি? অসম্ভব। তীব্র কুঞ্চিত ভ্রু উঁচিয়ে তাকালো দাদির দিকে। নাজমা চৌধুরী হুট করেই বাস্তবে ফিরে যান। কিছুটা চেঁচিয়ে বলেন, এসব কি দিব্য? তুমি রীতিকে এখানে কেন এনেছো? কি করতে চাইছো তুমি মেয়েটার সাথে? নাজমা চৌধুরীর কণ্ঠে ভয়। বাসর? নাজমা চৌধুরী তীব্রর সোজাসুজি কথায় তাজ্জব হয়ে ফ্যালফ্যাল করে তাকালো। তীব্র দাদির মুখের দিকে চেয়ে বলল, বিয়ে হচ্ছে অনেক মাস হলো, এবার ফুলসজ্জা ছেড়ে ফেলা উচিত। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এত দূরত্ব না থাকাই ভালো, তাই না দাদি? তীব্রর কথায় নাজমা চৌধুরীর মাথায় ঘুরতে লাগলো। হয়েছে কি এই ছেলের? নাজমা চৌধুরী নিজেকে সামলে গম্ভীর আর কড়া গলায় বলল, তোমার মনোভাব বুঝতে ব্যর্থ হচ্ছে আমি দিব্য। তীব্র নাজমা চৌধুরী থেকে স্থির দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। ঘুমন্ত হৃদির দিকে তাকিয়ে বলল, আমিও বুঝতে ব্যর্থ হচ্ছি দিদুন। নাজমা চৌধুরী তীব্রর শান্ত মুখের দিকে তাকিয়ে আছে, তবে কিছু বুঝতে পারছে না তীব্রর মনোভাব। তীব্রর সব সময়ের শান্ত দৃষ্টি বোঝা ওনার ধারণ ক্ষমতার বাইরে। তীব্র একটু চুপ থেকে বলল, আমার বউ লাগবে, বউ চাই আমার। নাজমা চৌধুরী হতভম্ব, কিং কর্তব্যতায় বিমুখ। তীব্র দাদির হতভম্ব হওয়া মুখের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই তীব্র বাঁকা হাসল। নাজমা চৌধুরী বিরক্তকর কণ্ঠে বলল, তুমি মজা করছো দিব্য? তোমার আমার সম্পর্কে মজা করার হলেও মোট এখন আমার সিরিয়াস দিদুন। নাজমা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে কি এই সম্পর্কে তুমি মেনে নিচ্ছ দিব্য? তীব্র তাৎক্ষণিক কিছু না বলে ঘাড় ঘুরিয়ে হৃদিকে দেখল। পিটপিট করছে হৃদির চোখের পাতা, হয়তো জ্ঞান ফিরছে। তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। পিটপিট করতে থাকা কাপা কাপা ঘন পাপড়ি আলা চোখগুলো দেখতে ভালো লাগছে তীব্রর। তীব্রর দেখার মাঝে হৃদি চোখ খুলে তাকালো। হালকা নড়ে চড়ে পিটপিট করে আবারও তাকাতেই নজরে আসলো অতি সুদর্শন চেহারা। তীব্রকে সামনাসামনি এই প্রথম দেখল হৃদি। তীব্র হাঁ করে তাকিয়ে থাকার মতোই সুন্দর। কালো শার্টের ওপরের কয়েকটা বোতাম খোলা, তাতে পুরুষালী বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। এলোমেলো চুল ছড়িয়ে পড়ে আছে কপাল বরাবর। শার্টের হাতা গুটানো, তাই সাদা হাতে চকচকে করছে কালো ব্র্যান্ডের ঘড়ি। এক হাত পকেটে গুজে তার নিজস্ব স্টাইলে দাঁড়িয়ে আছে। হৃদিতা প্রথমে সুদর্শন পুরুষকে চিনতে না পারলেও মস্তিষ্ক জোর দিতেই সব মনে পড়ল। সাথে সাথে চেহারায় নেমে এলো কালো মেঘের ছায়া। মারের ভয়ে কাদো কাদো হয়ে গেল ছোট্ট মুখটা। ইনি তীব্র চৌধুরী যে স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে? তীব্র হৃদির বদলে যাওয়া ভয়ত মুখটা আর কম্পিত শরীরটা বেশ কিছুক্ষণ দেখে বলল, খবরদার, এত কাপাকাপি করবেন না আমার সামনে। আপনার কাপাকাপি আমাকে উন্মাদ করেছে। ও কি কথা, থামছেন না কেন? আপনি কি চাইছেন আমি কন্ট্রোলেস হয়ে যাই? হৃদি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তীব্রর দিকে। তীব্রর কথা শুনলেও বুঝতে সময় লাগছে তার। আপনি কি চাইছেন আমি আপনার সাথে বাসরটা সেরে ফেলি? এবার যেন হৃদির টনক নড়ল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। চেষ্টা করেও নিজেকে সামলাতে না পেরে ভয়ে হু হু করে কেঁদে কাপা কাপা গলায় বলল, বিশ্বাস করুন, আমি কাঁপতে চাইছি না, আমার ভয় করছে, আমায় মারবেন না প্লিজ। হৃদির অবস্থা করুন। এই কথাটুকু বলতেই হাঁপিয়ে উঠেছে, যেন বিশাল বড় রচনা বলে শেষ করল। তীব্র হৃদির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। এরপর শীতল কণ্ঠে বলল, বাসর বুঝেন ম্যাডাম? এমন শীতল কণ্ঠে কথাগুলো শুনে হৃদির রুহু কেঁপে উঠল। চট করেই তাকালো তীব্রর দিকে। তীব্রর নীলাভ চোখে গম্ভীর কিছু আছে। হৃদি অস্বস্তি নিয়ে মাথা নিচু করে ভয়ে ভয়ে পড়ল, আমি দাদির কাছে যাব। তীব্র কুটিল হাসল। বউয়ের এমন অবকতা দেখে সে শিওর বউ সব বোঝে। যাক, ততটাও অবুঝ নয়। নাজমা চৌধুরী চরম অবাক হয়ে দাঁড়িয়ে আছে। মূলত তিনি এতটা অবাক কোনো দিন হয়নি। তিনি তীব্রর এমন বিপরীত আচরণে বাকরুদ্ধ হয়ে গেছেন।
হৃদির কান্না দেখে ধ্যান ভাঙল ওনার। ছুটে এলো হৃদির কাছে। দাদিকে পেয়ে হৃদি হু হু করে কেঁদে উঠল। কাঁদিস না রিদি, আমি আছি তো, আমার সোনা বাচ্চা, কাঁদিস না। মেয়েটার সাথে এইসব কি ধরনের কথা বলছো তুমি? তীব্র ভাবলেশীন ভাবে উত্তর করল। বউয়ের সাথে এসব কথা বলবো না তো কার সাথে বলবো? তাছাড়া বেশি গভীরতা যায়নি। বাসন নিয়ে আরও গভীরভাবে আলোচনা আছে। তোমার শুনতে সমস্যা হলে কানে হেডফোন লাগিয়ে রাখো, আগে আলোচনা করে রাখি। বউ আমার যা নাজুক, আমার 28 বছরের ভার্জিনিটি বলে কথা, সহ্য তো ওকে করতেই হবে। এই বউ নিয়ে ভীষণ চিন্তায় আছে। নাজমা চৌধুরী তো তীব্রর ভাবসাব এমন যেন দুনিয়ার সবচেয়ে বড় চিন্তা এটা। এদিকে তীব্র কথাগুলো বলেই হৃদি কান্নারত মুখটা দেখল। দাদির কোমর পেঁচিয়ে জাপটে ধরে আছে আর ভ্যা ভ্যা করে কাঁদছে। হয়তো তার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু বোঝেনি, হয়তো তীব্রর ভয়ে এতটা ভয়ের তো যে শুনেইনি। তীব্র হাসল, বাঁকা হাসল। ইস, এই হাসি যদি একবার হৃদি দেখত, নিশ্চিত এই সুদর্শন পুরুষের হাসিকে সবচেয়ে সুন্দর হাসি বলে আখ্যায়িত করত। তবে আফসোস, বেচারি কেঁদেই কুল পায় না। তীব্র হৃদির মায়া মায়া মুখটা দেখে চিন্তিত মুখে ধীর পায়ে বেরিয়ে যেতে যেতে বলল, বউ আমার, কিন্তু তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, এটা আমার পছন্দ হচ্ছে না। এমন আষ্টে পৃষ্ঠে তো আমাকে জড়িয়ে ধরতে দেওয়া দরকার, ভীষণ দরকার। নাজমা চৌধুরী হতভম্ব, তবে মনে মনে তিনি আদরের নাতিকে অসভ্য বলতে ভুললেন না। অসভ্য? একদম দাদার মতোই হয়েছে, লাগামহীন। নাজমা চৌধুরী তীব্রর ব্যবহারে বেশ চিন্তিত হলেন। হৃদি তীব্রর নাম শুনলেই যেখানে ভয়ে কাঁপতে থাকে, সেখানে তীব্রর কথাবার্তা শুনে এতটুকু বুঝেছেন তীব্র মজা করছে না। আবার রূপালী মেয়েটা সেই ছোট থেকে ভালোবাসে তীব্রকে। ওনার কাছে তিনজনই তার কাছে খুব আদরের। একটার জন্য অন্যটা কষ্ট পাক না, তা হতে দেয়া যাবে না। তার হৃদির সাথে কথা বলতে হবে। সে কি চায়? সকাল তখন 8:16। নাজমা চৌধুরী সবেমাত্র এসেছে বাগান থেকে। সকাল সকাল বাগানে হাঁটতে বের হন তিনি। আজকেও বাগান পরিদর্শন করে এসেছেন। এখন নাস্তার টেবিলে প্রায় সবাই এসে বসেছে। খাবার পরিবেশন করছে স্টাফরা। খাওয়া শুরু করবে ঠিক তখনই ভেসে আসে তীব্রর কণ্ঠস্বর। বউ, কোথায় আপনি? গায়ের এলোমেলো শার্ট, মাথায় মোটা সাদা ব্যান্ডেজে আবৃত তীব্রকে দেখে সবাই আঁতকে উঠল। তার চেয়ে বেশি অবাক হয়েছে হুট করেই বউ শব্দটা শুনে। রূপালী তো স্তব্ধ হয়ে আছে। বউ শব্দটা কি আছে কে জানে। হৃদয়ে গিয়ে ছুরির মতো বিঁধল, নড়চড় করতেও ভুলে গেল। কানে বাজতে লাগলো, বউ, কোথায় আপনি? বউ। বউ মানে তো হৃদিতা। রূপালী চমকে উঠল। হৃদিতা বউ, হৃদিতা বউ, সবটা বুঝতেই মাথার ওপর আকাশ ভেঙে পড়ল যেন রূপালীর। দাঁড়িয়ে থাকার শক্তি আর পেল না, বসে পড়ল চেয়ারে। সাদা শার্টটায় রক্তের দাগ স্পষ্ট। সামনের কয়েকটা বোতাম খোলা, এক হাত গুটানো, অন্য শার্টের হাতা এলোমেলোভাবে ঝুলছে কবজি বরাবর। খুব অগোছালো লাগছে তীব্রকে, যেন খুন খারাপি করে ফিরেছে। যদিও এমন রক্তাক্ত অবস্থায় এর আগেও একবার দেখেছে, তবে তার আগে কখনোই তীব্রকে রক্তাক্ত অবস্থায় দেখেনি বলতে তীব্র কখনো তাদেরকে সেই সুযোগ দেয়নি। মাসে একবার বাড়িতে আসতো কিনা সন্দেহ। দেশের বাইরেই বেশি থাকে তীব্র, আর এখানে আসলেও কখনো চৌধুরী বাড়িতে আসতো না। তীব্র নিবাসেই তার বাস, আর তার থাকা সত্ত্বেও কখনো কখনো জানতেও কেউ পারতো না তীব্র এসেছে। যদিও লাবিবের কাছে থেকে শুনে তীরা চৌধুরী, রূপালী, দাদি যেত দেখা করতে, কিন্তু তীব্র থাকতো ভাবলেশীন, বিশেষ করে তীরা চৌধুরীর সাথে। নাজমা চৌধুরী নাতির এমন অবস্থা দেখে হতবাক হয়ে আছেন। আজ পর্যন্ত তীব্রকে এতটা এলোমেলো তো উনি কোনো দিন দেখেননি। আবার সকাল সকাল বউ বউ করছে তার নাতি। ভাবটা এমন যেন বউয়ের সাথে তার সুমধুর সম্পর্ক। সেদিন ভোরের পর আজ 2 দিন বাদে দেখা তীব্রর সাথে ওনার। 2 দিন ছিল না তীব্র, আর 2 দিন পর আজ আবার এই অবস্থায় হৃদির খোঁজ করছে। দাদি কিছু বলার আগেই তীব্র বিরক্ত কণ্ঠে বলল, বউ, বউ, ও বউ, দিদুন আমার বউ কোথায়? নাজমা চৌধুরী চিন্তিত হয়ে একবার ঘাড় ঘুরিয়ে রূপালীকে দেখে নিল। মেয়েটা একদম স্তব্ধ হয়ে বসে আছে। দাদি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বউ কথাটা ইগনোর করে বলল, কি হয়েছে তোমার তীব্র? আঘাত পেলে কিভাবে? ততক্ষণে সবাই টেবিল ছেড়ে উঠে এসেছে, তবে রূপালী নিজের জায়গায় বসে আছে চুপচাপ।
তীব্র উত্তর করল না, বরং প্রশ্ন করল। বউটা কোথায় আমার? কে তোমাকে আঘাত করেছে তীব্র? আর তখন থেকে কি বউ বউ করছো? কে তোমার বউ? তীরা চৌধুরীর চিন্তিত কণ্ঠস্বর। তীব্র যেন শুনল না কিছু, এমন ভান করে বলল। দিদুন, আমার ব্যক্তিগত বউ। সে কোথায়? নাজমা চৌধুরী চিন্তিত স্বরে বলল। তোমার সাথে আমার কথা আছে দাদু ভাই। তীব্র বিরক্ত হয়ে সোফাতে বসতে বসতে বলল। যা বলার বলো, আগে আমার বউকে ডেকে দাও। তীরা চৌধুরী তেলে বেগুনে জ্বলে ওঠার মতো করেই ছ্যাঁত করে উঠলেন। তুমি কি ওই মেয়েটাকে বউ বলছো তীব্র? তীব্র তীরা চৌধুরীর কথা এবারও সম্পূর্ণ ইগনোর করে বলল। 5 মিনিট, জাস্ট 5 মিনিটের মধ্যে আমার বউ আমার সামনে চাই, নয়তো। কথাটা বলেই তীব্র আশেপাশে তাকিয়ে পরিপাটিভাবে গোছানো বিশাল ড্রয়িং রুমটা দেখল। রাইফা চৌধুরী তীব্র তাকানো দেখে আমতা আমতা করে বললেন। তুমি কি রিদিতাকে বউ বলে মেনে নিয়েছো তীব্র? 2 মিনিট শেষ। রাইফা চৌধুরী তীব্রর কথায় আর কিছু বললেন না। তীব্রর রাগ সম্পর্কে ধারণা আছে ওনার। আপাতত তার চুপ থাকাই ভালো। দাদি একবার হৃদির ঘরের দিকে তাকালো। মেয়েটা এমনিতেই দুদিন ভয়ে ভয়ে থাকছে, খুব একটা বের হয়নি। জ্যোৎস্না খালা কয়েকবার ডাকার পরেও ওপাশ থেকে দরজা খুলল না হৃদিতা। এবার না পেরে নাজমা চৌধুরী হৃদিকে অনেকবার ডাকার পর দরজা খুলে দিল হৃদি। দাদি হৃদির ভয়তো শুকনো মুখটা দেখে অবাক হলেন। মেয়েটা কি এতক্ষণ কাঁদছিল? কিন্তু কেন? নাজমা চৌধুরী সন্দিহান চোখে চাইল। তবে কিছু বলার আগেই ভেসে এলো ভাঙচুরের আওয়াজ। নাজমা চৌধুরী হৃদিকে নিয়ে ড্রয়িং রুমে আসতেই থেমে গেল শব্দ। ততক্ষণে তীব্র দুটো ফুলদানি আর ট্রি টেবিলের কাজ ভেঙেছে। নাজমা চৌধুরী হৃদিকে এক হাতে ধরে আছে আর হৃদিতা ভয়ে নাজমা চৌধুরীর পিছনে লুকিয়ে আছে। বাকি সবার মুখ তীব্রর পরবর্তী কথায় বিস্ময়ে হাঁ হয়ে গেছে। কি করতে চাইছো তুমি তীব্র? এসে নাজমা চৌধুরীর কথায় তীব্র তুরিক্ষেই মেজাজে বলল। রোম্যান্স। বউয়ের সাথে রোম্যান্স করতে চাইছি, দেবে? করব। নাজমা চৌধুরী হতভম্ব হলেও প্রকাশ করলেন না। দাদি আবারও কিছু বলার আগেই তীব্র হিসিয়ে বলল। আমার বউ? কিন্তু তোমার সাথে আমি চিপকে থাকে কেন দিদুন? এটা আমার পছন্দ হচ্ছে না। তুমি কি আমার বউয়ের উপর ভাগ বসাতে চাইছো দিদুন? আমার আবার কিন্তু এসব ভাগাভাগিতে পোষায় না। নাজমা চৌধুরী চোয়াল ঝুলে পড়ল। মানে তীব্র কি তাকে ইনডাইরেক্টলি তার বউয়ের বয়ফ্রেন্ড মনে করে হিংসা করছে? আস্তাগফিরুল্লাহ। তীব্র দাদির হতভম্ব হওয়া মুখের দিকে চেয়ে কিছুটা বিরক্ত হয়ে বলল। ছোট একটা বউ আমার, একটু বড় কি করেছো? উনি ভাগ বসাতে চলে এসছো। শোনো বউ আমার, তাই বউটা পুরোপুরি আমার লাগবে। এখন বউকে আমার কাছে দাও, একটা চুমু খাবো। তীব্রর কথা শেষ হতেই ধপ করে কিছু পড়ার আওয়াজ শোনা গেল। জ্যোৎস্না আপা নিচে শুয়ে আছে। মানে বেচারি তীব্রর কথা মেনে নিতে না পেরে সুইসাইড করেছে। এত ভালোবাসা, তাও তীব্র। এটা তো এমন যেন তপ্ত গরমের মৌসুমে শীত বস্ত্র বিতরণ, আর সেই শীত বস্ত্র পরিধান করে জ্ঞান হারিয়ে ফেলেছেন জ্যোৎস্না আফা। নাজমা চৌধুরী হৃদির হাত ছেড়ে নিজেও সোফায় গিয়ে বসলেন। এসব কথা ইহজন্মে তাকে শোনা লাগবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি। সবচেয়ে বড় কথা, এত সিরিয়াস মোমেন্টে তীব্রর বলা কথাগুলো আদৌ সবাই ঠিক শুনছে কিনা তা নিয়ে সন্দেহ। তীব্র কি সিরিয়াস মোমেন্টে মজা করছে? রাইফা চৌধুরী হতবাক হয়ে বললেন। আমি যা শুনলাম সবাই কি তাই শুনলো? বলে নিজেও মাথায় ঘুরিয়ে পড়ল আরফিন চৌধুরীর গায়ে। আরফিন চৌধুরী নিজেও তীব্রর কথায় হতবাক হলেও আর চোখে মেয়ের দিকে তাকালো। রূপালী স্তব্ধ হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে তীব্রর দিকে। এত কিছু আশেপাশে ঘটছে, তবুও তীব্রর মাঝে বিন্দুমাত্র কোনো ভাবাবেগ নেই। ফিরেও দেখছে না কাউকে। তার কথায় শুনে যে মানুষের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়, তাতে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। আপাতত তীব্রর কাছে হৃদি আর দাদি ছাড়া কেউ আছে বলেই মনে করছে না। তীব্র গম্ভীর মুখে হৃদিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হৃদির উদ্দেশ্যে বলল। এই বউ, এদিকে আসো তো। হৃদি তীব্র ডাকে ভয়ে জমে আছে। থরথর করে কাঁপছে, যেন ভূমিকম্প হচ্ছে। কি হলো, আসছেন না কেন? আপনি এমন কাঁপাকাঁপি করে কি আমাকে সিরিয়াস করতে চাইছেন? হৃদি চট করে চোখ তুলে তাকালো তীব্রর দিকে। হৃদির এতক্ষণ পর তাকানো দেখে তীব্রর মুখে ফুটল বাঁকা হাসি। আহা, কি সুন্দর সেই হাসি! হৃদি দেখলো সেই হাসি, বরং সবাই দেখলো সেই হাসি। মারাত্মক সেই হাসি। তীব্র বাঁকা হেসেই বলল। আমাকে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিলেই কি
আপনার কাছে আসা বন্ধ করে দিব বউ? হুম, কখনো না। তীব্র চৌধুরী বউ বলে কথা, একটু একটু আঘাত করতে না জানলে চলে না। হৃদি চমকে উঠল। ভয়ে হৃদি পারে না তো মাটি ফাঁক করে ঢুকে যায় তার মাঝে। তীব্র সেসব তোয়াক্কা না করে বলল, চলুন তো, চুমু খাবো। রাতে তো মেরে অজ্ঞান করে দিয়ে এসছেন, মেরেছেন ভালো কথা, এখন চুমু খাবেন, আসেন। খুব ব্যথা করছে। বউয়ের চুমু খেলে নাকি ব্যথা কমে যায়। কাছে আসেন, এখানে চুমু খাবো, আমাদের সমস্যা নেই, আসেন আসেন। হৃদিতা এবার সত্যি আর নিতে পারল না। সারারাত নির্ঘুম কেটেছে, তার ওপর সকাল সকাল তীব্রর চুমুখোর কথাবার্তা। হৃদি জ্ঞান হারিয়ে পড়ার আগেই তীব্র চট করে ধরে ফেলল, যেন সে জানতো এখন এমন কিছু হবে। তীব্র ঠোঁট কামড়ে বাঁকা হাসল। মুহূর্তেই তীব্র কারো তোয়াক্কা না করে কোনো কথা ছাড়াই হৃদিকে কোলে তুলে নিতে নিতে বলল, কিছু করার আগেই জ্ঞান হারাচ্ছেন কেন? কিছুই তো করিনি এখনো। হৃদিতার জ্ঞান তখনও পুরোপুরি যায়নি, তবে মস্তিষ্ক বেশি চাপ নিতে পারল না। চুপচাপ পড়ে রইল তীব্রর প্রশস্ত বুকে। তীব্রর প্রথম দিনের কথাগুলো আর আজকের কথাগুলো ভাবতেই মস্তিষ্ক শূন্য হয়ে যায়। ফাঁকা ফাঁকা লাগে। কিভাবে এই পরিবর্তন? কেনই বা এই পরিবর্তন? তীব্র কি চাইছে? নাজমা চৌধুরী আশ্চর্য মুখে হৃদিকে নিয়ে তীব্রর চলে যাওয়া দেখলেন শুধু। বাধা দেওয়ার মতো সময় পেলেন না। তীব্র হৃদিকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। তবে তীব্রকে আঘাত করেছে বলা কথা শুনে দাদি এবার আরও খানিকটা অবাক হলেন। তীব্রকে হৃদিতে আঘাত করেছে? কিন্তু কখন, কিভাবে, কোথায় আর কেন? নাজমা চৌধুরী প্রশ্নগুলো সাজালেও উত্তর পেল না। পাবে কিভাবে? তীব্র তো হৃদিকে নিয়ে চলে গেছে। চলে গেছে চলে গেছে কথাটা মাথায় আসতেই নাজমা চৌধুরী চট করেই উঠে দাঁড়ালো। তীব্র নিবাসে যাওয়ার জন্য পা বাড়াতেই তীরা চৌধুরীর কথা এসে কানে বাজল। আম্মা, আপনার নাতিকে বোঝান, ওই মেয়ে তীব্র চৌধুরীর বউ হবার কোনো যোগ্যতাই রাখে না। আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে ওই মেয়েকে মেনে নিব না, বলে দিলাম। নাজমা চৌধুরী হুট করে থেমে গেল। কয়েক কদম পিছনে ফিরে তীরা চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমার ছেলে বুঝি? তীরা চৌধুরী অপমানে জ্বলে উঠে বললেন, আপনি কি বলতে চাইছেন আম্মা? তীব্র আমার ছেলে, 10 মাস আমার পেটে ছিল, আমি ওকে জন্ম দিয়েছি। নাজমা চৌধুরী কথা বাড়ালেন না, যেতে যেতে বললেন, তাহলে ছেলেকে সামনে দেখাও। তবেই না ছেলে বেপরোয়া উগ্র মেজাজি লাগামহীন ছেলের লাগাম টানতে পারলে তবেই না সে তোমার ছেলে। তাছাড়া তীব্রকে আটকানোর মতো শক্তি তোমার নেই। তীব্র নিবাস। তীব্র জ্ঞানহীন হৃদিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও পাশে ধপ করে শুয়ে পড়ল। মাথাটা বেশ ঝিমঝিম করছে। কিছু সময় যেতেই হুট করেই উঠে বসে তাকালো হৃদির দিকে। শ্যামরাঙ্গা মুখখানায় লেপ্টে আছে চোখের জল। ঘন পাপড়িগুলো চোখের জলে বেশ সুন্দর দেখাচ্ছে। পানির ফোঁটা এখনও চিকচিক করছে গালে। তীব্র আলতো করে ছুঁয়ে দিল পানিটুকু। উড়ে আসা এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে তীব্র বাঁকা হেসে মনে মনে বলল, আঘাত করে হয়তো নিচে কেঁদে কেঁদে ভাসিয়েছে। তীব্র এরপর চোখ বুলায় হৃদির ঠোঁটে। এই ঠোঁটে কি নেশা আছে? আছে বোধহয়, রাতে এত অ্যাট্রাকটিভ হবে কেন? নেশাগ্রস্তের মতো একদম ডুবে গেছিল ওই ঠোঁট জোড়ায়। তীব্র হাসল, আবারও গভীর মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হৃদি তার হালকা গোলাপি রঙা চিকন ঠোঁট জোড়া ফাঁক হয়ে রয়েছে। নিচের ঠোঁটে ঠিক কালো তিলের কাছে কামড়ের কালচে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে, যা রাতে তীব্ররই দেওয়া লাভ বাইটের চিহ্ন। তীব্র বৃদ্ধ আঙ্গুল দিয়ে নিচের ঠোঁটটা ছুঁয়ে দিল। অদ্ভুত এক শিহরণ খেলে গেল তার সর্বশরীর জুড়ে। মাথা ঝিমঝিম করছে, নেশা লাগছে। তীব্র আরও একটু কাছে সরে গেল। হৃদির ওপর আরও খানিকটা ঝুঁকতেই নাকে এসে বাড়ি খেল নেশাক্ত ঘ্রাণ। তীব্র প্রাণ ভরে ঘ্রাণটা নিজের মাঝে টেনে নিল। অজান্তেই মুখ এগিয়ে চুমু খেল ঠোঁটের সেই জায়গায়। মনে পড়ল কাল রাতের ঘটনা। সবটা ভেবে তীব্র মুচকি হাসল, বিড়বিড় করে বলল, নেশাময়ী মায়াবতী, আমার নেশাময়ী, আমার তিলবতী, আমার মায়াবতী শুধু আমার, আমার মানে শুধুই আমার। টিকটিক করে ঘড়িতে তখন 3টার কাছাকাছি। নিস্তব্ধ গভীর রাত। এত রাতে বিষণ্ণ মনে মেরুন একটা শাড়ি গায়ে জড়িয়ে ছাদে দাঁড়িয়ে আছে হৃদিতা। শাড়িটা ওর মায়ের। খুব মন খারাপ থাকলে মায়ের গন্ধে মিশে থাকা এই শাড়িটি অধিক প্রিয় হয়ে ওঠে। মনে হয় মা আছে, তাকে আগলে রেখেছে। হৃদির কাগজপত্র আনার সময় লাবিব তার বইসহ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছিল। সেই সুটকেসেই ছিল মায়ের শাড়িটি।
কেঁদে কেঁদে ফুলে ওঠা মুখখানা মায়ের কথা ভেবে আবারও কান্নায় ভেঙে পড়ল। মায়ের প্রতি তার হাজারো অভিযোগ। কেন কেন তাকে এতিম করে চলে গেছে? এত বড় দুনিয়ায় তাকে একা করে কেন চলে গেল? এখানে তার আপন বলতে কেউ নেই। কেন কেউ নেই? নাকি থেকেও নেই? হৃদি কান্নারত মুখটা তুলে আকাশের দিকে তাকিয়ে রইল। দুটো দিন সে ঘরবন্দি করে রেখেছে নিজেকে। সেদিন ভোরে তীব্র যাওয়ার পর থেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছে। তীব্রর আচরণে তার মনে তীব্র ভয়ের সৃষ্টি হয়েছে। হুট করেই একটা মানুষ তার স্বভাবের বাইরে আচরণ করছে, এতে হৃদির মনে ভয় হওয়াটাই স্বাভাবিক। সেদিন ভোরে তীব্র তাকে কোথায় নিয়ে গিয়েছিল? তারপর ওইসব কথা যা দাদিকে বলল, দাদিকে তো বলেছিল বউ, আমার বউ। তারপর কি ধরনের নির্লজ্জ কথাগুলো বলল ভাবলেও হৃদির রুহু পর্যন্ত কেঁপে ওঠে ভয়ে। মনে মনে উদয় হয় অনেক প্রশ্ন। হুট করেই এত মাস পর তীব্রর বউ বউ করাটাই হৃদির যেন তালগোল পাকাচ্ছে। সে তো জানতো কোনো এক কারণে তীব্রতাকে বিয়ে করে ওই নরক থেকে বের করে এনেছে, আর তার 18 বছর বয়স হলেই ডিভোর্স দিয়ে রূপালীকে বিয়ে করবে। তাছাড়া সে এখনও এটা জানে না তার মায়ের সাথে চৌধুরী বাড়ির কী সম্পর্ক, কেন তারা ওকে ওই নরক থেকে নিয়ে এলো। আবার হুট করে হৃদির মনে আরও একটা প্রশ্নের উদ্ভব হয়। তীব্র কি আমায় পছন্দ করে? এই প্রশ্নটা করার সাথে সাথে ভেতর থেকে কেউ তাচ্ছিল্য করে বলল, নিজের চেহারা দেখেছিস আয়নাতে? হৃদি তখন তাকে প্রশ্ন করে সত্যিই কি সে খুব খারাপ দেখতে? সাথে সাথে আবারও ভেতর থেকে কেউ ধিক্কার জানিয়ে বলল, তীব্র পা দেখেছিস পা? সেটা তোর মুখের চেয়েও বেশি সাদা। কোন জ্ঞানে ভাবিস তীব্র তোকে পছন্দ করে? পরীর মতো সুন্দর মেয়ে রূপালী, সেই তীব্রর যোগ্য। রূপ তো এমন যেন রূপকথার কোনো রাজকন্যা রূপালী। অমন একটা পরীর সামনে রেখে কি তোর মতো কালা ভূত্রে দেখে পছন্দ করবে? কেন করবে? আমেনা বেগম তোরে কি বলে মনে নাই? কালো কুটি। তুই কালো কুটি, তোকে তীব্রর মতো কোনো সুদর্শন পুরুষ পছন্দ করবে না, মিলিয়ে নিস। আরে পছন্দ কি? সে তোকে দু চোখে দেখবে এটারও কোনো যোগ্যতা নেই তোর, বুঝেছিস? হৃদির মন বিষিয়ে উঠল। অমন সুদর্শন পুরুষ আমার জন্য না, এটা জানি আমি, কিন্তু আমি তো আর তীব্রর কাছে যাইনি, ওনাকে চাইনি আমি। তবে কেন কেন আমার সাথে এমন হচ্ছে? তীব্র কি চাইছেটা কি? নিজের মনের সাথে হৃদির চলা দ্বন্দ্বে সে এতটাই মগ্ন যে কেউ যে ওর ঠিক এক হাত দূরে পিছনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, এতে তার বিন্দুমাত্র ধ্যান নেই। সে তো আকাশের দিকে তাকিয়ে মায়ের কাছে ছোট্ট বাচ্চার মতো অভিযোগের ঝুলি নিয়ে বসেছে। এদিকে কান্নার ফলে ফুলকো ফুলকো চোখগুলো যে কারো বুকে অস্থিরতা সৃষ্টি করছে, তাতে তার বিন্দুমাত্র ধ্যান নেই। ঠোঁট উল্টে ফুপিয়ে কাদা দেখে যে কারো অস্তিত্ব নড়বড়ে করছে, এতেও হৃদির কোনো ধ্যান নেই। এলোমেলো আঁচলে মেরুন শাড়ি পরিহিত শ্যামলা মায়াবতী কন্যাকে যে কতটা আবেদনময়ী লাগছে, আর কেউ যে তাকে পুরোপুরি স্ক্যান করছে, এতেও তার ধ্যান নেই। সে ব্যস্ত অভিযোগ করতে, কিন্তু অভিযোগ শেষ করার ঠিক কয়েক মিনিট পরেই কেউ হুট করে হৃদির শাড়ির ভাঁজে হাত ঢুকিয়ে উন্মুক্ত পেট চেপে ধরল। হৃদি কোনো কিছু বোঝার আগেই ঠোঁট আঁকড়ে ধরল কেউ। প্রথমে রুডলি কিস করছিল, কিন্তু পরে সফটভাবে চুষতে থাকলো হৃদি তার নরম ঠোঁট দুটো। এদিকে হৃদির হুঁশ আসতেই ধাক্কাধাক্কি করলেও নিজেকে সরাতে পারল না এক বিন্দুও, বরং আরও গভীরভাবে জড়িয়ে নিল লোকটা। তবুও হৃদি থেমে নেই, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। মিটমিট আলোয় বোঝা যাচ্ছে না আসলে লোকটা কে। লোকটা তাকে কিস করা অবস্থায় নিজের সাথে টেনে নিয়ে এলো ছাদের ছোট্ট ঘরে, যাকে কুঁড়ে ঘর বলেন। চৌধুরী নিবাসের কুঁড়ে ঘর মানে বিশাল বড় ঘর। ঘরে কিছু পুরনো জিনিস আর একটা খাট আছে, তবে রুম একদম পরিষ্কার। হৃদিতা নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতেই লাইটার মৃদু আলোয় তীব্রর মুখখানা চিনতে ভুল হলো না হৃদিতার। হৃদি যেন জমে গেল, ধস্তাধস্তি থামিয়ে থরথর করে কাঁপতে লাগলো। এতে যেন তীব্র উন্মাদের মতো আরও গভীরভাবে আঁকড়ে ধরল হৃদির নরম ঠোঁটজোড়া। একসময় ধপাস করে পড়ল বিছানায় দুজনেই। তুলতুলে নরম বিছানায় হৃদির ওপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল তীব্র। হৃদির দম বন্ধ হওয়ার জোগাড়, নিজেকে সরানোর জন্য আবারও ধস্তাধস্তি করতে হৃদির ঠোঁট ছেড়ে দিল তীব্র। হৃদি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এর মাঝেই শোনা গেল নিঃশাক্ত কণ্ঠস্বর, নাইস লিপস। ছাড়তে মন চাইছে না, জাস্ট 20 মিনিট কিস করেছি, নট ব্যাড, হাই স্কোর, বাট আই ওয়ান্ট দিস মোর, আই জাস্ট ওয়ান্ট ইউ ডিপলি, অ্যান্ড ইউর স্মেল
আহ, মারাত্মক নেশা। হৃদিতা আহাম্মকের মতো তাকালো তীব্রর দিকে। ভয়ের চেয়ে বেশি অবাক হলো তীব্রর কথায়। সময় কিভাবে মনে রেখেছে, আশ্চর্য। তীব্রর নীলাভ আকর্ষণীয় চোখজোড়া দেখে হৃদি অবাক হয়ে তাকালো। কখনো সরাসরি তীব্রকে এভাবে দেখেনি হৃদি। তীব্রকে দেখার সাহসই হয়নি যে হৃদি তার, কারণ তীব্র তার কাছে একটা আতঙ্ক, আর আতঙ্ক ভয়ের সৃষ্টি করে, ভালোবাসা না। তীব্র হৃদিকে এমন নির্ভয়ে মুগ্ধতা নিয়ে তাকাতে দেখে বাঁকা হাসল। হুট করে হৃদিটার ঠোঁটের একপাশে ঠোঁট চেপে চুমু দিতে হৃদির হুঁশ ফিরল। কয়েক মিনিট শান্ত হয়ে থাকা মেয়েটা আবারও ছটফট করতে শুরু করলো। ততক্ষণে তীব্র মুখ গুজে রেখেছে বুকের ভাঁজে, জোরে নিঃশ্বাস টেনে মিশিয়ে নিচ্ছে শরীরের সুবাস। এরপর গলার একটু নিচে বুকে জোরে বাইট দিতেই হৃদি আর্তনাদ করে উঠল। দু হাতে সরাতে চাইলে কামড় দেওয়া জায়গায় ছোট্ট ছোট্ট চুমু দিতে শিহরিত হয় হৃদি, কিন্তু তবুও থেমে নেই তার ছটফটানি। হুট করে হাতের কাছে ভাঙ্গা একটা ল্যাম্প পেতেই সজোরে হিতাহিত জ্ঞান হারিয়ে আঘাত করলো মাথায়। তবুও তীব্র হৃদির ঠোঁটে আরও বেশ কিছুক্ষণ চুমু খেল। হৃদি নিজেকে ছাড়াতে না পেরে পরপর আঘাত করতেই তীব্র নিজের ভার ছেড়ে দিল হৃদির ওপর। হৃদির দম বন্ধ হয়ে এলো, ভারী শরীরটা নিচে চাপা পড়ে শরীর অসাড় হয়ে এলো। তীব্র মৃদু হেসে হৃদির গলায় শক্তি প্রয়োগ করে কামড়ে দিল। হৃদি আর্তনাদের শুনে ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলল, ঠোঁট আপনার মারাত্মক মিষ্টি বউ। নাইস টেস্ট। শুধু ঠোঁট যদি মিষ্টান্ন ভান্ডার হয় তবে আপনি পুরোটা। আই লাভ ইট বউ, আই লাভ ইট। বলতে বলতে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল তীব্র। মাথায় পরপর আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। হৃদি তখন ভয়ে আতঙ্কে ফুপিয়ে কাঁদছে। কোনো মতে হৃদি তীব্রর নিচ থেকে বের হয়ে কাঁপতে লাগলো। ওর হাতে তাজা আঠালো রক্ত। হৃদি আঁতকে উঠে ঝটপট তীব্রর মাথার কাছে বসল। তীব্রর আঘাত করা জায়গা থেকে রক্ত পড়তে দেখে ডুকরে কেঁদে উঠল। ভয়ে ভয়ে বলল, আমি ইচ্ছে করে করিনি, আমি আপনাকে মারতে চাইনি। আল্লাহ, এখন কি করব আমি? হৃদিতা পাগলের মতো আশেপাশে তাকালো। কোথাও তেমন কিছু না পেয়ে আবারও ডুকরে কেঁদে উঠল। কি মনে হতেই ঝট করে নিজের শাড়ির আঁচলের অনেকখানি ছিঁড়ে চট করে তীব্রর মাথা নিজের কোলে নিয়ে শক্ত করে বেঁধে দিল ছেঁড়া আঁচলখানি। হৃদি তখনও কান্না করছে, ভেতরে ভেতরে অপরাধবোধ কাজ করছে। হসপিটালে নিতে হবে, কিন্তু কাকে ডাকবে? দাদির কথা মনে হতে হৃদি বাইরে ছুটতেই সিঁড়ির কাছে লাবিবকে দেখে ভরকে গেল। লাবিব সিঁড়ি দ্বিতীয় তলায় দাঁড়িয়েছিল। হৃদিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হলো। বস তো হৃদিকে ছাদে দেখে ছাদে চলে গেল। প্রায় 30 মিনিট ধরে লাবিব এখানে দাঁড়িয়ে আছে। তাহলে হলোটা কি? লাবিব হৃদিকে কিছু জিজ্ঞেস করার আগেই হৃদি ঘাবড়ে গিয়ে বলল, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে মারিনি, আমি মারিনি ওনাকে। কথাটুকু বলেই হৃদি দৌড়ে নিচে নেমে গেল। লাবিব হতভম্ব হয়ে হৃদির যাওয়া দেখল। হৃদি কি বলল তা এখনও মাথায় ঢোকেনি। তবে আর না ভেবে লাবিব সিঁড়ি বেয়ে ওপরে উঠে ছাদে এসে থামল। আশেপাশে তীব্রকে না দেখে ঘরে ঢুকতেই দেখে তীব্র খাটে বসে আছে, পায়ের ওপর পা তুলে। তার মুখে কুটিল বাঁকা হাসি, মাথায় হৃদির শাড়ির আঁচল বাঁধা। লাবিব তীব্রর দিকে তাকিয়ে রইল কেবল। কি ভেবেছিলেন তীব্র জ্ঞানহীন? হুম, তীব্র সজ্ঞানী অভিনয়টুকু করেছে। তীব্রর কাছে এমন আঘাত কোনো ব্যাপার না। এমন আঘাত পেয়ে যদি বউর রসালো ঠোঁট জোড়ার স্বাদ নেওয়া যায়, তবে এমন আঘাত আমি রোজ খেতে প্রস্তুত। তীব্রর বাঁকা হাসি দেখে লাবিব কিছু বলল না, তবে বুঝলো তীব্র নিশ্চয়ই কোনো কুটিল চাল চেলেছে। বস, আপনি ঠিক আছেন তো? তীব্র মৃদু হেসে বলল, বিয়ের পর বউ কাছে না থাকলে কি আর ভালো থাকা যায়? লাবিব তীব্রর কথায় হকচকিয়ে তাকালো। তীব্র সেসব তোয়াক্কা না করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে হৃদি শাড়ি ছেড়ে কোনো মতে সালোয়ার কামিজ পরে ভয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল। হৃদির ভেতর অপরাধবোধে জর্জরিত হয়ে আছে। ডুকরে কেঁদে উঠল আবারও। কাঁদতে কাঁদতে কখন যে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙল তখন জ্যোৎস্না আপার ডাকে। বাইরে থেকে তীব্রর আওয়াজ শুনে ভয়ে দরজা খুলল না হৃদি, কিন্তু পরে নাজমা চৌধুরীর কথায় বাধ্য হয়ে দরজা খুলে দিয়েছিল। বর্তমান তীব্র হৃদি তাকে ভালোভাবে কম্বল মুড়িয়ে দিয়ে কালকের কামড় দেওয়া জায়গায় মলম লাগিয়ে দিল। হৃদির গায়ে জ্বর এসেছে। তীব্র কোনোমতে মেডিসিন খাইয়ে দিয়েছে। কয়েকদিন অঘুম কাটানোর জন্য হৃদি এখন ঘুমাচ্ছে। এর মধ্যে জ্ঞান ফিরেছিল,
তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি হৃদি, বরং প্রচণ্ড জ্বরে কাহিল হয়ে উষ্ণতা খুঁজেছে তীব্রর বুকে। জ্বরের ঘরে তীব্রর বুকের উষ্ণতায় ভরা আশ্রয়ে ঠাঁই নিয়েছে। তীব্র মলম রেখে হৃদির উষ্ণ মুখটা ছুঁয়ে দিল। কিছুক্ষণ হৃদির দিকে চেয়ে থেকে উঠে গেল। বাইরের রুমে বসে আছেন নাজমা চৌধুরী। তীব্র গিয়ে বসলো একদম নাজমা চৌধুরীর সামনে। ভালোবাসো? কাকে? আমি হৃদিতার কথা বলছি। জানি না। ভালোবাসা বোঝো? হয়তো না। রূপালী তোমাকে ভীষণ ভালোবাসে তীব্র। তো হৃদিতা কিন্তু এখনো তোমাকে ভয় পায়, ভালোবাসে না। আমার ভালোবাসা চাই না, শুধু ওকে চাই আমার। ভালোবাসা ছাড়া সংসার টিকে না। আমি টিকাতেও চাই না। কি বলতে চাইছো? তুমি হৃদির সাথে সংসার করবে না? তবে কেন ওর প্রতি তোমার এই আকর্ষণ? বলা জরুরি নয়। আশা করছি তুমি অন্তত ততটা নিচেও নামবে না। তোমার অধিকার আছে হৃদির উপর, লিগ্যাল রাইট। কিন্তু মনে রেখো, আমি থাকতে হৃদির ক্ষতি তুমি করতে পারবে না। তীব্র হাসল, তাচ্ছিল্য হেসে বলল, সে যে আমার ক্ষতি করেছে, তার বেলায় এত বড় ক্ষতির দাম তো দিতেই হবে। আফটার অল তীব্র চৌধুরীর ক্ষতি বলে কথা, হাপুস করা মানা। সময় তখন সকাল গড়িয়ে বিকেল বা সন্ধ্যা। এই সময়ে সবেমাত্র ঘুম থেকে উঠে তুলতুলে নরম বিছানায় বসে আছে হৃদি। মাথা ভীষণ ভার হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে মাথাও ধরেছে খুব। পিটপিট করে চোখ খুলে আবারও বন্ধ করে ফেলেছে। মাথার যন্ত্রণায় ইচ্ছে করছে মাথাটা কেটে ফেলতে। মাঝে মাঝে তার মাথায় এমন যন্ত্রণা হয়, অনেকক্ষণ মাথায় পানি দিলে কমে আসে যন্ত্রণাটা। হৃদি বেড থেকে নেমে দু হাতে মাথা চেপে ধরল। বাথরুমের উদ্দেশ্যে দু কদম হাঁটতেই মনে হচ্ছে শক্তি শেষ, মাথায় ঘোরাচ্ছে। হৃদি মাথা ঘুরে পড়তেই একটা শক্তপোক্ত হাত এসে তাকে জড়িয়ে ধরল। ক্ষিপ্ত মেজাজে বলল, বেড থেকে নেমেছেন কেন? শরীর মাত্রাতিরিক্ত দুর্বল আপনার, প্রেশার লো, নিজের তো বিন্দুমাত্র খেয়াল নেই। হৃদি চমকে উঠে পিটপিট করে তাকালো তীব্রর দিকে। মাথায় তীব্র যন্ত্রণার পরেও তীব্র নীলাভ চোখজোড়া দেখে ফ্যালফ্যাল করে চাইল হৃদি। তীব্র হৃদিকে এভাবে তাকাতে দেখে ঝট করে কোলে তুলে নিয়ে মুচকি হেসে বলল, আমাকে খেয়ে ফেলবেন নাকি? হৃদি সম্মোহিত কণ্ঠে বলল, কি সুন্দর নীলাভ চোখ আপনার। তীব্র বাঁকা হাসল। হৃদিকে বেডে বসিয়ে বলল, আমি পুরোটাই সুন্দর, চাইলে টেস্ট করতে পারেন। ইউ ওয়ান্ট টেস্ট মি? হৃদি চট করেই যেন হুঁশ ফিরল। নিজের বলা কথায় নিজেই আহাম্মকের মতো রইল। কি নির্লজ্জ কথাবার্তা। তীব্র মানে তীব্র চৌধুরী তার সামনে। পরপর সবটা মনে হতে হৃদি আবারও ভয়ে পিছিয়ে গিয়ে গুটিয়ে নিল নিজেকে। তীব্র কিছু না বলে উঠে খাবার নিয়ে এসে বসলো হৃদির কাছে। দেখি, হা করো। হৃদিতে হাতও করল, তবে খাওয়ার জন্য না, বিস্ময়ে হাঁ করল। তীব্র সেদিকে তোয়াক্কা না করে হৃদির মুখে খাবার তুলে দিয়ে ইশারা করলো খেতে। হৃদির মনে হচ্ছে সে এক্ষুনি অক্কা পাবে। মানে তীব্র চৌধুরী কিনা তাকে খাইয়ে দিচ্ছে। তীব্র চৌধুরী, তবে হৃদির মায়ের পর আজ অন্য কেউ তাকে খাইয়ে দিচ্ছে, তাও সে কিনা তীব্র চৌধুরী। হৃদির চোখে পানি ছলছল করছে। তীব্র তা দেখে বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বলল, খাচ্ছেন না কেন? হৃদিতা তীব্রর ধমক খেয়ে ভাত চিবোতে লাগলো। তবে অদ্ভুতভাবে এই মুহূর্তে তীব্রকে সে ভয় পাচ্ছে না, কাঁপাকাঁপিও করছে না, বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে হৃদির। হয়তো অনেক বছর পর কেউ ওর কেয়ার করছে, তাই এই কেয়ারটুকুই যেন মুহূর্তের মধ্যেই তীব্রর প্রতি ভয় ভুলিয়ে ভালো লাগার সৃষ্টি করছে। মানুষ নাকি আঘাতে আঘাতে শক্ত হয়, তবে হৃদিতার মতো মানুষ যারা এত আঘাত সহ্য করেও শক্ত হতে পারে না, এরা নরম আর ভীতু হয়। একটু কেয়ারে যেমন গলে যায়, আবার একটু রাগারাগি করলেই ভয়ে ভীত হয়। আবার এরাই একটা সময় কঠিন হয়ে ওঠে। এই যে এতদিন যাকে জমের মতো ভয় পেয়ে বারবার জ্ঞান হারিয়েছে, আজ তার সামান্যটুকু কেয়ারে সব ভয় দূর করে ভালো লাগা সৃষ্টি করেছে হৃদির মনে। হৃদি খেতে খেতে দেখল তীব্র নামক সুদর্শন পুরুষকে। অতিরিক্তই সুন্দর এই পুরুষ, সাথে অ্যাটিটিউড বলার বাইরে। এই যে শার্টের হাতা গুটানো মার্জিতভাবে নিজ হাতে ভাত মেখে তাকে খাইয়ে দিচ্ছে, সেটার আলাদা স্টাইল। কালো শার্ট পরেছে, যার ফলে কিলার একটা লুক এসেছে। আজ চুলগুলো গুছিয়ে সেট করা নাই, বরং এলোমেলোভাবে কপালে লেপ্টে আছে। এলোমেলো চুলে আজ তীব্রকে মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে। আমাকে কি সত্যি আপনার খেতে ইচ্ছে করছে? আমাকে এতটাই লোভনীয়? হৃদিতা হকচকিয়ে চোখ সরিয়ে নিল।
ধুক ধুক করে কাঁপছে বুক, লজ্জায় লাল হয়ে গেল গাল দুটো। মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তীব্র হৃদিকে এভাবে লজ্জা পেতে দেখে ফিক করে হেসে দিল। হৃদি চোখ তুলে দেখল না সেই হাসি। যদি দেখত তো বেহাইয়া হয়েও তাকিয়ে থাকতো তীব্রর দিকে। কিন্তু আফসোস, দেখা হলো না সেই হাসি। তীব্র একটু পর আবারও বলল, আমাকে আপনি লোভনীয় লাগছে কি না জানা নেই, তবে এমন লজ্জায় লাল হলে আপনাকে টমেটো ভেবে খেয়ে ফেলবো, এতে কোনো সন্দেহ নেই। হৃদিতা তীব্রর কথায় আরও লজ্জা পেল। কয়েক ঘন্টা আগেও যাকে জমের মতো ভয় পেত, আর এখন তার কথায় লজ্জা পাচ্ছে হৃদিতা। হৃদির খাওয়া শেষ হতেই তীব্র হাতে ঔষধ ধরিয়ে দিল। হৃদি বিনা বাক্য ব্যয়ে ঔষধ খেয়ে চুপচাপ বসে রইল। তখন চারদিকে মাগরিবের আজান দিচ্ছে। হৃদি আজানের ধ্বনি শুনে আশেপাশে তাকালো। এতক্ষণ এখানে থাকলেও আশেপাশে তাকানো হয়নি। তাকাবে কিভাবে? একটার পর একটা চমক আজ পাচ্ছে শুধু। বিশাল একটা রুম, সাদা রঙের রুমটার সবই আধুনিক যুগের জিনিসপত্র দ্বারা সাজানো। বিশাল মাস্টার বেড, খাটের দুই পাশে দুটো বেড সাইড টেবিল, এক পাশে বিশাল দেওয়ালের পুরোটাই আলমারি, আলমারির পাশে একটা স্টাডি টেবিল, সেখানে আছে ল্যাপটপ আর কিছু ফাইল। আলমারির এক পাশে আছে ক্লথ স্ট্যান্ড, সেখানে ঝুলছে সাদা একটা অ্যাপ্রন। দরজার পাশে রয়েছে সোফা সেট, সামনে টি টেবিল। আলমারির অপোজিটে পুরোটাই পর্দা দেওয়া। হৃদি চিনতে না পেরে মিনমিনে গলায় বলল, কোথায় আমি? তীব্র হাত ধুয়ে এসে বসে বলল, তীব্র নিবাসে। হৃদি চমকে উঠল। তীব্র নিবাস মানে ওই যে বেকানো বিল্ডিং? এখানে তো তীব্র কাউকে অ্যালাউ করে না, সে এখানে কি করছে? হৃদিতা মনে মনে সব ভেবে চটপট বিছানা থেকে নেমে দাঁড়ায়। হৃদিকে এভাবে নামতে দেখে তীব্র বিরক্ত হয়ে কিছু বলার আগেই লাবিব দরজায় নখ দেয়। তীব্র বিরক্ত ভঙ্গিতে বলল, কি হয়েছে, কি সমস্যা? লাবিব ভয়ার্ত কণ্ঠে বলল, বস, রূপালী আত্মহত্যা করার চেষ্টা করছে, হাতে শিরা কেটে ফেলেছে। তীব্র বিরক্ত হয়ে বলল। তো আমি কি করব? লাবিব না চমকালেও হৃদি এদিক ওদিক না তাকিয়ে সোজা ছুটতেই তীব্র খপ করে ওর হাত ধরে নিজের কাছে এনে কটমট করে বলল, আপনি কোথায় যাচ্ছেন? হৃদি কাঁপা কাঁপা গলায় থেমে থেমে বলল, আপু, রূপ আপু। তীব্র প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, তো আপনার কি? নিজে আগে সুস্থ হন। হৃদি তীব্রর আচরণে কেঁদে উঠল। রূপ আপু, আপনার কাছে যেতে দিন প্লিজ। তীব্র আবারও বিরক্ত হয়ে বলল, আপনাকে যেতে হবে না, রেস্ট করুন আপনি, আমি যাচ্ছি। হৃদি বাচ্চাদের মতো জেদ ধরে বলল, আমিও যাব প্লিজ। আপনি ডক্টরকে কল করুন, ছাড়ুন আপু। হৃদি তার ডুকরে কেঁদে উঠল। হৃদিকে কাঁদতে দেখে তীব্র হয়তো নরম হলো। হৃদি দুগালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, ওকে ফাইন, কাঁদবেন না, আমি বলছি কাঁদবেন না। লাবিব রূপালীকে জেলে কোঠা নিয়েছে। আপুকে হসপিটালে নিয়ে চলুন। চিলেকোঠায় কেন? তীব্র মৃদু হেসে আবারও হৃদির চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। আসুন। হৃদির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তীব্র চৌধুরী বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। সিঁড়ি বেয়ে নেমে তীব্র নিবাসের মধ্যে দিয়েই হাঁটতে লাগলো। তবে চৌধুরী বাড়ির ভেতরে না গিয়ে বাগানের শেষ মাথা পেরিয়ে চিকন সুড়ঙ্গ দিয়ে কিছু দূর হাঁটতেই লিফটের মতো কিছু একটা সামনে এলো। ওটায় ঢুকতেই লিফট ওপরে উঠে গেল। 1 মিনিট যেতেই দরজাও খুলে গেল। হৃদি অবাক হয়ে তাকাতেই দেখে সামনে একটা দরজা। দরজায় ঢুকতেই এমার্জেন্সি অপারেশন রুমের মতো সকল যন্ত্রপাতি দেখে হৃদি চমকালো। তীব্র ওকে রুমের বাইরে বের করতেই দেখে এটা চিলেকোঠার সেই রুমটা। আর রুমেই উপস্থিত হলো লাবিব। লাবিবের কোলে রূপালী। রূপালীকে দেখেই হৃদি ডুকরে কেঁদে ওঠে। রূপালীর তখনও হুঁশ আছে। লাবিব হৃদিকে দেখে বলল, ভাবি বাইরে গিয়ে দাঁড়ান প্লিজ। কিন্তু আপু। বস আছে তো, উনি দেখবে। হৃদিতা অবাক হয়ে তাকালো। তীব্র কি করবে? তবে জিজ্ঞাসা করা হলো না। হৃদি ধীর পায়ে বাইরে আসতেই দেখে সবাই ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। হৃদি চিলেকোঠার ঘর থেকে বের হতেই ঠাস ঠাস করে পরপর থাপ্পড়ে মাথা ঘুরে উঠল হৃদির। এমনিতেও জ্বরের কারণে শরীরে দুর্বলতা প্রবল, তার ওপর পরপর 2 গালে কষে কয়েকটা থাপ্পড় পড়ল। রাগে রিরি করতে করতে রাইফা চৌধুরী চেঁচিয়ে উঠল, অসভ্য শয়তান কাল্লাগিনী মেয়ে, রাক্ষসী, তুই আমার মেয়েকে খেয়ে ফেলতে চাইছিস? কি ক্ষতি করেছিল তোর? বল, কি ক্ষতি করেছিল তোর? তোর মতো 2 টাকার মেয়েকে বোনের মর্যাদা দিয়েছিল আমার মেয়ে, বোনের মতো ভালোবেসেছিল তোকে, আর তুই কি করলি?
কি করলি তুই? ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলি, প্রমাণ করে দিলি তো তুই তোর মায়ের মতোই স্বার্থপর। তোর মা আমার ভাইকে যেমন মৃত্যুর মুখে ঠেলে চলে গিয়েছিল, তুই আজ আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো একদম। হৃদিতা গালে হাত দিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। গাল দুটো ভীষণ জ্বলছে তার। এতগুলো কথা শুনে তার মাথা ভোঁ করে ঘুরছে। এই রাক্ষসী মেয়ে, এই বল, কি দিয়ে তীব্রকে বশ করেছিস? কালো জাদু করেছিস তাই না? তোর বাপের মতো কালো জাদু জানিস তাই না? তোর মাঝে কি আছে? হ্যাঁ, কি আছে? কেন তীব্র তোকে পছন্দ করবে? আমার রূপের মতো সুন্দরী মেয়েকে কেন তীব্র রিজেক্ট করবে? নিশ্চয়ই কোনো কালো জাদু করেছিস তুই। বল, কি করেছিস তীব্রকে, বল। রাইফা চৌধুরী রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদিকে ধাক্কা দিতেই হৃদি ছিটকে পড়ল ফুলের টবের কাছে। নাজমা চৌধুরী এবার চুপ থাকতে পারল না। হৃদির কাছে গিয়ে দেখল কপাল কেটে রক্ত বের হচ্ছে। নাজমা চৌধুরী রেগে বললেন, রাইফা, পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমার রূপের কিছু হলে এই মেয়েকে আমি জীবিত রাখবো না। এতে ওর কি দোষ? তীব্র কখনোই রূপকে বোন ছাড়া অন্য কোনো নজরে দেখেনি। তাছাড়া রীতি এখন তীব্রর বউ। তীব্র কখনো এই বিয়ে মানত না আম্মা। তীব্র শুধু তিশার কথা রাখতে এই মেয়েকে বউ করে এনেছিল। ওকে ওর বাপের ওই জেল থেকে বের করে এনেছিল, ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু এই মেয়ে ছলে বলে কৌশলে তাকে নিজের হাতের মুঠোয় নিয়েছে। না হলে রূপের মতো সুন্দরী মেয়ে কয়টা আছে? তাকে রেখে কেন এই মেয়ের প্রতি এত দরদ আপনার নাতির? ওরা শুধু অন্যেরটা কেড়ে নিজের করে নিতে পারে আম্মা। তীরা চৌধুরীর কথায় নাজমা চৌধুরী বিরক্তকর কণ্ঠে বললেন, তুমি তো চুপই থাকো তীরা। খবরদার আমার মুখ খুলিও না। তোমার অতীত আমরা কেউ ভুলে যাইনি। আর যাই হোক, তোমার মুখে অন্তত এইসব কথা মানায় না, শুনতে ভীষণ হাস্যকর লাগে। তীরা চৌধুরী তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে গজগজ করতে করতে বললেন, কেন চুপ থাকবো আমি? আমার সংসার আমার সন্তান কেড়ে নিতে পারে আর আমি বলতে পারবো না? নাজমা চৌধুরী কিছু বলার আগেই খেয়াল করলো হৃদিতা হাত পা ছেড়ে পড়ে আছে। হৃদিতা বেহুশ হয়ে পড়েছে। নাজমা চৌধুরী হৃদিকে কয়েকবার ডেকেও জ্ঞান ফেরাতে পারল না। বাসায় আর কোনো পুরুষ নেই। তীব্র এমার্জেন্সি রুমে আর লাবিব, হ্যাঁ লাবিব, লাবিবকে কয়েকবার ডাকতেই লাবিব হক চকিয়ে বের হয়ে আসে। সে চিলেকোঠার ঘরেই ছিল। ভেতরে তীব্র আছে। দাদির চিৎকার শুনে বের হতেই দেখে হৃদি জ্ঞানহীন ফ্লোরে পড়ে আছে। কপাল ফেটে রক্ত পড়ছে। নাজমা চৌধুরী আঁচল দিয়ে চেপে ধরে আছেন। লাবিবকে দেখে নাজমা চৌধুরী তাড়া দিয়ে বললেন, রীতিকে কোলে তুলে রুমে নিয়ে চল লাবিব, আর কপাল ফেটে গেছে, জলদি কর। লাবিব হক চকিয়ে একবার হৃদি তো একবার দাদির দিকে তাকালো। সরি দাদি, ভাবিকে কারো টাচ করা মানা। মানে বস। কেন? আগে তুই আর বিপদ ওকে কোলে তুলিসনি? না, প্রথম দিন বস ভাবিকে রুমে রেখে এসেছিল। আর সেদিন পার্টির দিনও বস ভাবিকে সোফায় রেখেছিলেন। হৃদির মায়াবী মুখখানার দিকে তাকিয়ে দেখলো মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। নাজমা চৌধুরী সব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। আমি ভালোবাসি তোমায়। কি পেয়েছো ওর মাঝে যা আমার নেই? রূপালীর কথায় তীব্র তোয়াক্কাবিহীন বসল চেয়ারে। বিরক্ত হয়ে বলল, আস্তে কথা বলো রূপালী। বলবো না আস্তে কথা? আজ বলবে তুমি। কেন আমাকে ভালোবাসলে না? কি কমতি আছে আমার মধ্যে? ওর চেয়ে অধিক সুন্দরী আমি। ওর কোনো যোগ্যতাই নেই আমাকে টেক্কা দেওয়ার। তবে কেন তুমি ওই কালো মেয়েটাকে এত পছন্দ তোমার? আজ বলতেই হবে তোমাকে। কি পেয়েছো তুমি ওর মাঝে? যাকে সহ্য করতে পারতে না, এখন তাকে ছাড়া তোমার চলছে না। যাকে নিজের নামের থেকে দূর করতে বিয়ের পরের দিনই ডিভোর্স দিতে প্রস্তুত ছিলে, তাকে এখন তোমার লাগবে বলে দাবি করছো। কি চাইছো সত্যি করে বলো তো? ভালোবাসো ওকে তাই না? নো। তাহলে কি চাইছো তুমি? আরাম, আরাম চাইছি, শান্তি চাইছি, যা আমি হৃদির মাঝে পাচ্ছি তাই ওকে চাচ্ছি। তুলতুলি শরীরটা বুকে চেপে ধরলে আরাম লাগে, সকল ক্লান্তি দূর হয়, ওর শরীরে গ্রাণ শক্তি ভালো লাগে, শরীরটা শীতল হয়। শরীর আর কলেজে দুটোই ঠান্ডা হয়। শুনেছিস? রূপালী হাসল। সুন্দরীর হাসিটা আজ মলিন দেখালো। বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিস্তেজ আর ধীর কণ্ঠে বলল, এটা কি ভালোবাসা নয়? ভালোবাসতে মন লাগে, ওটা আমার সিস্টেমে নাই। ইউনো,
তীব্র চৌধুরী কতটা স্বার্থপর। নিজের স্বার্থে সে সব কিছুই করতে পারে। আজ আমার স্বার্থ হচ্ছে আমাকে ভালো রাখা, আর আমাকে ভালো রাখতে এই মেয়েটাকেই আমার প্রয়োজন। রূপালী আবারও হাসল, মৃদু স্বরে বলল, প্রয়োজন কখন প্রিয়জন হয়ে ওঠে বলা তো যায় না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, তার কি হবে? তীব্র বিরক্ত হয়ে বলল, কেন ভালোবাসিস? আমি কি বলেছি আমাকে ভালোবাস? বালের ভালোবাসা। আচ্ছা, না, তাই তো মরতে চেয়েছিলাম। বাঁচালে কেন আমাকে? ইচ্ছে ছিল না। যে বাঁচতে চায় না তাকে বাঁচাতেও চাই না আমি। তবে বাঁচালে যে? দায়িত্ব? তোকে বাঁচানো আমার দায়িত্ব বলতে পারিস। কখনো কি আমাকে ভালোবাসা যায় না? আমি অনেক সুন্দর, সবাই বলে আমি ভীষণ সুন্দর। আমার এই সৌন্দর্য কি তোমার নজরে আসে না? এক কথা বারবার বলতে ভালো লাগে না রূপালী। কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা, হৃদি কোন পারফিউম ব্যবহার করে? আমি সেটাই ব্যবহার করব। তাহলে তো আমার ঘ্রাণ তোমার পছন্দ হবে, তোমার হৃদয় ছুঁতে পারবে, তাই না? তোর 5 মিনিট সময় শেষ। 5 মিনিট চেয়েছিলে, দিয়েছি। ইউর টাইম ইজ ওভার। রূপালী হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। এই মানুষটাকে সে সবটা দিয়ে ভালোবাসে, অথচ তার এত কষ্ট দেখেও মানুষটা কি সুন্দর নির্বিকার আছে। চাচাতো বোন হিসেবে সামান্য সহানুভূতি ছাড়া অন্য কোনো সামান্যটুকু অনুভূতিও নেই। রূপালী মুচকি হাসল। এই হাসিতে রয়েছে এক বুক ব্যথা, অসহ্য ব্যথা। ভালোবাসা কি সেটা বোঝাতেই যাকে মন দিয়েছে সে আজ কত সুন্দর করে মন ভেঙে দিল। কলিজা ছিঁড়ে যাওয়া কষ্ট কি নিষ্ঠুর মানুষটা বুঝতে পারছে না। পারলে কি আর এত কষ্ট দিত? নিষ্ঠুর মানুষ আপনি তীব্র ভাই। তীব্র হাসল, তবে উত্তর করল না। বেরিয়ে গেল রুম থেকে। মেয়েটার এত কষ্ট দেখেও তার মাঝে কোনো ভাবাবেগ নেই, অথচ রূপালীর মতো এমন আগুন সুন্দরী পেতে কপাল লাগে। কপাল! এই তো কয়েক ঘন্টা আগে রূপালীকে অপারেশন রুম থেকে বের করে এনেছে। দক্ষ হাতে রূপালীর চিকিৎসা করলেও সামান্য সহানুভূতিও হয়নি। রূপালীর হাত কাটার বেশ সময় হয়নি। দ্রুত চিকিৎসার ফলে তেমন কোনো ক্ষতিও হয়নি। তীব্র রূপালীর রুমেই সব ব্যবস্থা করে স্যালাইন পুশ করে দিয়েছে। তীব্র যখন রূপালীর চিকিৎসা করে বের হয় তখন হৃদি জ্ঞানহীন পড়েছিল চিলেকোঠার বিছানায়। হৃদির মাথায় ব্যান্ডেজ দেখে তীব্র ভ্রু কুঁচকে তাকালো। পাশে বসা নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে খুব ঠান্ডা কণ্ঠে বলল, আমার বউ ঘন্টাখানেকের মধ্যে এভাবে আঘাত পেয়ে বিছানায় শায়িত হলো কিভাবে দিতুন? নাজমা চৌধুরী একবার হৃদি তো একবার তীব্রর দিকে তাকালো। নাজমা চৌধুরীকে নিশ্চুপ দেখে তীব্র বিরক্ত হয়ে বলল, আমার বউ আঘাত বলে কিভাবে দাদি? নাজমা চৌধুরী আর চোখে রাইফা চৌধুরীর দিকে তাকালো। রাইফা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাজমা চৌধুরী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আমতা আমতা করে বলল, ও তো পড়ে গিয়ে। সাথে সাথে বিকট আওয়াজে থেমে গেল নাজমা চৌধুরী। কাচের টুকরো এসে থামলো পায়ের কাছে। সবাই আঁতকে উঠল। তীব্রর মনোভাব দেখে বোঝা যায়নি তীব্র এখন রেগে যাবে। তীব্র হুট করে রূপালীকে বের করে নিয়ে এলো ট্রলিতে করে। রূপালীকে সদ্য করে দেওয়া ব্যান্ডেজের দিকে তাকিয়ে কেচি খাড়া করে ধরল। উপস্থিত সবাই বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। তীব্র জ্ঞানহীন রূপালীর সদ্য করা ব্যান্ডেজে কেচি দিয়ে আঘাত করতে যেতেই রাইফা চৌধুরী চেঁচিয়ে উঠল, না, আমার মেয়ে কোনো ক্ষতি করো না তীব্র। আমি তোমার বউকে ধাক্কা দিয়েছি, আমাকে মাফ করে দাও প্লিজ। তীব্রর হাত থেমে গেল। বাঁকা হেসে তাকালো রাইফা চৌধুরীর দিকে। প্রথম আর শেষবার মাফ করলাম চাচি। এভাবে আমার আপন বউকে আঘাত করা আমার পছন্দ না। আমার এখনো বাসর বাকি আছে। আপনাদের দেওয়া তো আঘাত সহ্য করলে আমার তো আঘাত সহ্য করবো কিভাবে? এইটুকুই তো বউ আমার। সবাই তীব্রর এমন শীতল কথায় আরও এক দফা অবাক হয়ে চেয়ে রইল। মাঝে মাঝে সবার তীব্রকে সাইকো মনে হয়। হুট করেই রাগ করে, আবার তীব্র হৃদয় দিকে এগিয়ে যেতে যেতে বলল, এরপর ওর শরীরে একটা আচরের দাগও যদি পাই তাহলে আপনি যা করার করে দেখাবো আমি। এই লাবিব থেকে আমার বউকে করে তুলে। বাকি কথা শেষ করবার পূর্বেই লাবিব হকচকিয়ে বলল, না বস, আমি ভাবিকে নিয়ে আসিনি, দাদি আর জ্যোৎস্না আপাকে নিয়ে এসেছেন। তীব্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হৃদিকে কোলে তুলে নিল। এদিক ওদিক কোনো দিকে না চেয়ে সোজা বেরিয়ে গেল। যেতে যেতে লাবিবকে বলে গেল, রূপালী জ্ঞান ফিলে আমাকে বলিস 5 মিনিট সময় চেয়েছে, 5 মিনিট দিতে হবে। লাবিব দীর্ঘ শ্বাস ফেলল। কথাটা এমনভাবে বলল যেন 5 টাকা ধার নিয়েছিল, 5 টাকা পরিশোধ করতে হবে।
রূপালী জ্ঞান হারানোর আগেই তীব্রর কাছে 5 মিনিট চেয়েছিল, আর রূপালী জ্ঞান ফেরার পর সেই 5 মিনিট সময় দিয়েছে তীব্র।